প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু গত পর্বটি যারা এখনো দেখোনি, তারা কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিবে। ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক দেওয়া থাকবে। তো স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা, লাইন বাই লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাবে। তো আজকে আমরা আলোচনা করব শর্করা বা কার্বোহাইড্রেট সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। আমরা গত পর্বে কিন্তু এগুলো আলোচনা করেছি। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন মিলে শর্করা তৈরি হয়। তাহলে শর্করা কি মিলে তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এই ৩ টা মিলে কি শর্করা তৈরি হয়। আচ্ছা। আ শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। তাহলে এটা কেমন? বর্ণহীন, এটা বর্ণ নাই, গন্ধ নাই এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। ঠিক আছে? তো এরপর বলছে কি যে শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। তাহলে শরীরের কর্মক্ষমতা এবং তাপশক্তি বৃদ্ধিতে কে কাজ করে? শর্করা কাজ করে। তো বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎসও কি ভিন্ন, ভিন্ন। অর্থাৎ শর্করা বিভিন্ন খাবার থেকে তুমি শর্করা পেতে পারো। এগুলো কি সেটাই আমরা জানবো। শ্বেতসার বা স্টার্চ, এগুলো কোনগুলা? ধান, গম, ভুট্টা এবং অন্যান্য যে শস্য দানা আছে, এগুলো হচ্ছে স্টার্চের প্রধান উৎস। তাহলে স্টার্চের প্রধান উৎস কি? ধান, গম, ভুট্টা। এছাড়া আলু, রাঙা আলু বা কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এটা বায়োলজির চ্যাপ্টার, তাই মুখস্থ করার কোনো বিকল্প নাই। যতটুকু বোঝানো সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। গ্লুকোজ। কারণ তুমি না বুঝলে একেবারেই তো মুখস্থও হবে না। তো গ্লুকোজ কোনগুলো? এটি চিনির তুলনায় মিষ্টি কম। এই শর্করাটি কি? যেমন আঙ্গুর, আপেল, গাজর, খেজুর, এগুলো হচ্ছে কি গ্লুকোজ পাওয়া যায় সরাসরি এগুলাতে। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে দেখো ফ্রুক্টোজ, আম, পেঁপে, কলা, ক সরি আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে কি আছে? ফ্রুক্টোজ আছে। কি আছে? ফ্রুক্টোজ আছে। হ্যাঁ, তাহলে ফল জাতীয়গুলাতে আসলে কি আছে? ফ্রুক্টোজ আছে। ফল, ফ্রুট থেকে ফ্রুক্টোজ। ঠিক আছে? একে বলা হয় ফ্রুট সুগার। কি বলা হয়? ফ্রুট সুগার বলা হয়। মুখস্থ করব আমরা। সুক্রোজ, সুক্রোজ কোথায়, কোথায় থাকে? আখের রস, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার চিনি, গুড়, মিশ্রি, এগুলো হচ্ছে কি সুক্রোজের উৎস। সেলুলোজ, যেমন বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, হ্যাঁ? এইসব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। আচ্ছা। তো এটা আমরা খুব ভালো করে কিন্তু পড়ব। এরপর এখন দেখো, এই যে জিনিসগুলো আমরা পেলাম উদ্ভিদ থেকে। কোত্থেকে পেলাম? উদ্ভিদ থেকে। আচ্ছা, এটা কি প্রাণী থেকে পাওয়া যায় কিনা? জি, প্রাণী থেকেও পাওয়া যায়। তো এটার প্রাণিজ উৎসগুলো কি সেটাই আমরা এবার জানব। তো ল্যাকটোজ বা দুধ শর্করা, ল্যাকটোজ বা দুধ শর্করা, অর্থাৎ দুধ থেকে আমরা কি শর্করা পেয়ে থাকি। যেমন গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে শর্করা থাকে। তাহলে আমরা এগুলো থেকেও কি পেয়ে থাকবো? এই শর্করার যে খাদ্য উপাদানটা সেটা পেয়ে থাকবো। তারপর গ্লাইকোজেন, পশু বা পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর ইত্যাদি প্রাণীর যকৃৎ এবং মাংসে পেশি, হ্যাঁ? শর্করাটি থাকে। ঠিক আছে? মাংসের মধ্যে কি পেশিতে এই গ্লাইকোজেন শর্করাটা থাকে। তাহলে আমরা এই শর্করা উদ্ভিদ থেকেও পাইতে পারি, আবার প্রাণী থেকেও পাইতে পারি। তাহলে উদ্ভিদ থেকে কোথা থেকে পাবো আমরা? যেমন আমরা কি পাবো? ধান, গম, ভুট্টা, আম, পেঁপে, কলা, কমলালেবু, আঙ্গুর, গাজর, হ্যাঁ? তারপর বেল, কলা, তরমুজ, এগুলো থেকে আমরা কি পাবো? শর্করা পাবো। তাহলে এগুলো কিন্তু আমাদের বারবার পড়ে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার পুষ্টিগত গুরুত্ব পড়বো আমরা। কি গত গুরুত্ব? যে এটার মানে গুরুত্ব কতখানি আসলে। তো আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। আমরা বারবার পড়ছি যে শর্করা কি? কর্মশক্তি। আমাদের এনার্জির জন্য, শক্তির জন্য শর্করা জরুরি। আচ্ছা। তোমার এগুলোর কিছু না কিছু খাইতে হবে। তুমি ধান না খাও, গম খাও, গম না খাও, ভুট্টা খাও, ভুট্টা না খাও, পেঁপে খাও, কলা খাও। অর্থাৎ এগুলা দিয়ে তোমাকে এই শক্তিটা আনতে হবেই। আচ্ছা। পুষ্টিগত গুরুত্ব। আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা আছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কি? হুম, জীবদেহের বিপাকীয় যে কাজ, মেটাবলিক যে সিস্টেম, কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে কি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমাদের শরীরের যে বিপাকীয় প্রক্রিয়া, এটার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় সেই শক্তিটাও আসে কোত্থেকেই? এর আগের খাবার হজম করার যে এনার্জি সেখান থেকে আসে। তো গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। তো গ্লাইকোজেন প্রাণীদেহে কি খাদ্য ঘাটতিতে এবং অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। যখন আমরা এই যে এইগুলা খাবো, গ্লাইকোজেন কোথায়, কোথায় পাওয়া যায়?
যেমন পশু-পাখি জাতীয় যে আছে, প্রাণীর যে যকৃৎ মানে কি কলিজা, ঠিক আছে? এবং মাংসে গ্লাইকোজেন সরবরাহ দেয়। তাহলে আমরা যদি এগুলা খাই, যখন আমাদের শরীরকে অনেক শক্তির প্রয়োজন হবে, অনেক পরিশ্রম করব, তখন এটা এই যে স্টোর হয়ে থাকবে আগে থেকে, তখন আমরা ওইখান থেকে খরচ করতে পারবো। আচ্ছা। তো সেলুলোজ একটি হচ্ছে অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল থেকে সাহায্য করে। তো আমরা যখন হচ্ছে সেলুলোজ জাতীয় খাবারগুলো খাবো, যেমন হচ্ছে কি বেল, আম, কলা এগুলাতে কি থাকে? আঁশ থাকে। তখন আমাদের এগুলো খাবারটা আমাদের বাথরুম যাদের বাথরুমের সমস্যা তারা যদি এগুলা খায় বেল, আম, কলা, তরমুজ, বাদাম, তাহলে তাদের বাথরুম সুন্দর হবে। ঠিক আছে? মানে বাথরুম স্মুথলি বাথরুমটা হবে তাদের। তো এইজন্য কি করতে হবে আমাদেরকে? এই জাতীয় খাবারগুলো খাওয়ার দরকার আছে। আচ্ছা। তো এরপরে দেখো কোষ্ঠকাঠিন্য রোধ করে। যেমন অনেকে দেখো যে হাঁকতে পারে না। ঠিক আছে? বাথরুমে যে এরকম করে, কিন্তু যখন সেই ধরনের খাবারগুলো খাবে তখন এই ধরনের সমস্যাগুলো তার কেটে যাবে। এছাড়াও খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো কি করা হয়? সংশ্লেষণ করে তৈরি হয়। ঠিক আছে? তো প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষণ মানে কি? অনেক সময় দেখা যায় যে আমরা কি মাছ, মাংস, গোস্ত এগুলো খেতে পারি না। অভাব, দরিদ্র মানুষ। তো যখন এই ধরনের শর্করাগুলো খায় অনেক সময় দেখা যায় কি শর্করা থেকে ওই প্রোটিনটা কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে? এইজন্য দেখবে যে অনেকে মাছ, মাংস খায় না তাও শক্তি আছে। ভাত খায় বেশি, বেশি বস্তা, বস্তা আর পরিশ্রম করে। সমস্যা হয় না। আচ্ছা, এভাবে দেখো যে শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হবে। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ সৃষ্টি করে। মেদ মানে কি? যেমন পেট ঝুইলা যায় অনেক মানুষের, হ্যাঁ? শরীরের মধ্যে পেটের মধ্যে কি চর্বি জমা অতিরিক্ত। এটাকে বলে মেদ। কি বলে? মেদ। আচ্ছা। তো অতিরিক্ত খাওয়া যাবে না। খেলেও কি করতে হবে? দৌড়িয়ে, দৌড়িয়ে এটাকে বার্ন করতে হবে। তখন শরীর বা স্থূলকায় হতে থাকে। স্থূলকায় মানে কি? বড় হয়ে যায়। তখন কখনো বহুমূত্র রোগ দেখা দিতে পারে। অর্থাৎ কি ডায়াবেটিকস। কি দেখা দিতে পারে? ডায়াবেটিকস। তাহলে বেশি, বেশি ভাত খাইলেও ক্ষতি আছে। আচ্ছা, নিঃশ্বাস-প্রশ্বাস বা শ্বসন প্রক্রিয়ায় আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। আমরা যে অক্সিজেনটা নিই পরিবেশ থেকে এটা আমাদের কি বাতাস থেকে যে নিই সেটা আমাদের কি অক্সিজেনের সাথে মিশে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমরা পড়ছিলাম যে রক্তের লোহিত কণিকা এই অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরে কোষে পৌঁছে দেয়। ঠিক আছে? হুম। তো সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি হয় এবং এই তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস। আবার বোঝাই বলি। রক্তের লোহিত কণিকা। রক্তের মধ্যে ৩ ধরনের কণিকা আছে। লোহিত কণিকা, শ্বেতরক্ত কণিকা এবং অনুচক্রিকা। লোহিত কণিকাগুলো একটু লাল বর্ণের হয়। ঠিক আছে? তো এগুলা এই লোহিত কণিকা এই যে আমরা অক্সিজেনটা নিই, সেই অক্সিজেনটা কি করে? আমাদের অক্সিজেনটা মানে আমাদের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সিহিমোগ্লোবিনটা আমরা যে খাবারটা খাই, এইটা কি করে? এই খাবারটার এনার্জিটা নিয়ে একদম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। আচ্ছা। খাদ্যের মধ্যে নিহিত যে শক্তি রয়েছে, খাদ্য শক্তি, হ্যাঁ? এটাকে খাদ্য ক্যালোরি বলা হয় বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। তো ক্যালোরি হচ্ছে শক্তির একক। তাহলে প্রশ্ন হবে ক্যালোরি কি শক্তির একক? একক। তো ১ গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। খাদ্যের ক্যালোরি বলে। তাইলে যদি বলি যে ক্যালোরি কাকে বলে? ১ গ্রাম খাদ্য জারণ মানে কি? ভাঙ্গা, বিশ্লেষণ করা, ডাইজেস্ট করা। তো এটা করলে যে তাপশক্তি উৎপন্ন হবে তাকে বলা হবে ক্যালোরি। তো ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিকে বলা হয় ১ ক্যালোরি। তাহলে ১ গ্রাম পানির তাপমাত্রাকে যদি আমি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়াই, হ্যাঁ? তাহলে এই যে শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে ১ ক্যালোরি। এর অনেকগুলা ডেফিনিশন আছে। ১,০০০ ক্যালোরি সমান ১ কিলো ক্যালোরি বা ১ খাদ্য ক্যালোরি, 1 ফুড ক্যালোরি বলা হয়। তাহলে ১,০০০ ক্যালোরি সমান কি হয়? ১ কিলো ক্যালোরি। কিলো মানেই তো হাজার। আচ্ছা। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। উদাহরণ দেওয়ার জন্য বলা হয় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় ৮ কিলো ক্যালোরি। এটা ৪ ঠিক আছে? ৪ কিলো ক্যালোরি। ঠিক আছে? আচ্ছা। তো স্নেহ জাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি। এর পরিমাণ হচ্ছে ৯ কিলো ক্যালোরি। ৯ কিলো ক্যালোরি। ঠিক আছে? তাহলে মানে কি এটাতে ডাবল খাদ্য শক্তি আছে। মানে তুমি ভাত খাইলে যে কাজ করবে, তুমি চর্বি খেলে তার চেয়ে ডাবল কাজ করবে। কিন্তু বেশি চর্বি খেলে আবার ক্ষতি করবে। ব্যালেন্স করে চলতে হবে। সব খাওয়া লাগবে। একটি খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ করলে কতটা শক্তি বেরোবে। অর্থাৎ এটাকে ভাঙলে কতটা ওইটা থেকে শক্তি বেরোবে এটাই হচ্ছে তার খাদ্য শক্তি বোঝায়। তো একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ২৫০০ কিলো ক্যালোরি এবং একজন নারীর ২,০০০ কিলো ক্যালোরি সমপরিমাণ খাদ্যের প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে এবং পরবর্তী পর্বে আমরা আমিষ বা প্রোটিন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে দিব। এখান থেকে সৃজনশীল প্রশ্ন এমসিকিউ দিব। তো আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ তোমাদের আজকে এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।